আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে একটু জানিয়ে দিবেন আমার ভয়েস ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা। তাসনিম, ওয়ালাইকুম আসসালাম। ভাই একটু কষ্ট করে জানিয়ে দিন আমার ভয়েস ঠিক আছে কিনা এবং স্মার্ট বোর্ড ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা। আর গতকালকের ক্লাসে কে কে ছিলেন না একটু জানিয়ে দিবেন। ফাইজা, হ্যালো স্যার। তাসনিম, ওয়ালাইকুম আসসালাম। ভাই একটু কষ্ট করে জানিয়ে দিন আমার ভয়েস ঠিক আছে। একটু কষ্ট করে জানিয়ে দিন আমার ভয়েসটা ঠিক আছে কিনা। এমিন জাহান, ওয়ালাইকুম আসসালাম। আমি ছিলাম না শেষের দিকে, কারেন্ট ছিল না। চন্দ্রিকা, কারণ কালকের হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস ছিল। যদি আপনারা প্রথম ক্লাস মিস করেন তাহলে আজকের ক্লাসটা একটু বুঝতে কঠিন হয়ে যাবে। আশা করছি আপনারা রেকর্ড ক্লাসটা দেখে নিয়েছেন। যারা গতকালকের ক্লাস মিস করেছিলেন তারা রেকর্ড ক্লাস দেখে নিয়েছেন। ওকে, যারা ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমরা এই পর্যন্ত মনে হয় পড়েছিলাম স্ক্যান ফাংশন কিভাবে লিখতে হয়, আমরা এই পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা দেখবো হচ্ছে প্রিন্ট ফাংশন থেকে প্রিন্ট ফাংশন কিভাবে লিখতে হয়। আশা করছি গতকাল পর্যন্ত কারো কোনো সমস্যা নেই। যদি গতকালকের স্লাইডে কারো কোনো সমস্যা থাকে জানাবেন। আমরা ঠিক 9টা বাজার সাথে সাথে ক্লাস শুরু করে দিব। এখনো আরো 2 মিনিট সময় বাকি আছে। আমরা গতকাল কি কি পড়েছিলাম একটু দেখি। আমরা গত ক্লাসে কি কি পড়েছিলাম, যদি কোনো সমস্যা থাকে কারো কষ্ট করে জানিয়ে দিবেন। আমরা গত ক্লাসে পড়েছিলাম প্রোগ্রাম কি, পড়েছিলাম প্রোগ্রামিং ভাষা কি, পড়েছিলাম প্রোগ্রামার কাকে বলে, প্রোগ্রামার ভাষার প্রকারভেদ, বিভিন্ন স্তরের প্রোগ্রামিং ভাষা, ট্রান্সলেটর প্রোগ্রামের প্রকারভেদ, কম্পাইলার, ইন্টারপ্রেটার এবং হচ্ছে অ্যাসেম্বলার, কম্পাইলার ও ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য, অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং হচ্ছে ফ্লোচার্ট ব্যবহৃত কিছু প্রতীক। তারপরে আমরা ডাটা টাইপ পড়েছিলাম, ফরম্যাট স্পেসিফায়ার এবং হচ্ছে মেমোরি স্পেস। সর্বশেষ পড়েছিলাম হচ্ছে আমরা ভেরিয়েবল এবং পড়েছিলাম স্ক্যান ফাংশন কিভাবে লিখতে হয়। এই পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে একটু কষ্ট করে জানিয়ে দিবেন। আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। আমাদের নির্ধারিত টাইম হয়ে গেছে, 9টা বেজে গেছে। আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। নাহিয়া ইসলাম, নিহা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আশা করছি এই পর্যন্ত কারোর কোনো সমস্যা নেই। তাহলে আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আজকে আমরা দেখব প্রিন্ট ফাংশন কিভাবে লিখতে হয়। ওকে, প্রিন্ট ফাংশন লেখার 1 নাম্বার শর্ত, নাম্বার 1 মনে রাখবেন। প্রিন্ট ফাংশন লেখার নাম্বার 1 শর্ত হচ্ছে আপনি ইনভাইটেড কমার ভিতরে যাই দিবেন ফলাফল তাই প্রকাশ করবে। এই যে দেখেন ইনভাইটেড কমা দিছে, এই যে ইনভাইটেড কমা এখান থেকে শুরু হয়েছে, ইনভাইটেড কমা এখানে শেষ হয়েছে। প্রিন্ট ফাংশনের মধ্যে লক্ষ্য করেন সবগুলা কিন্তু ছোট হাতের অক্ষর এবং সবগুলা একসাথে, কোনো স্পেস হয়নি। প্রিন্ট ফাংশন একসাথে, প্রিন্ট
এফ, এটা দ্বারা বোঝানো হয়েছে প্রিন্ট ফাংশন। ওকে, প্রিন্ট ফাংশনের মধ্যে ডাবল কোটেশনে আপনি যাই দিবেন, এই যে দেখেন আমি ডাবল কোটেশন দিচ্ছি, এই যে ডাবল কোটেশন শুরু, ডাবল কোটেশন ক্লোজ, আপনি ডাবল কোটেশনের মধ্যে যাই দিবেন ফলাফল তাই প্রিন্ট করবে। আপনি ডাবল কোটেশনে যাই দিবেন ফলাফল তাই প্রিন্ট করবে। এই লাইনের মধ্যে ডাবল কোটেশনের মধ্যে আছে হচ্ছে প্লে উইথ আইসিটি, তার মানে এই লাইনটা কি প্রিন্ট করবে, এই লাইনটা কি প্রিন্ট করবে, আমি বলছি ডাবল কোটেশনে আপনি যাই লিখবেন ফলাফল তাই প্রিন্ট করবে। এখানে ডাবল কোটেশনের মধ্যে কি আছে, প্লে উইথ আইসিটি, তাহলে ফলাফল কি দেখাবে, ফলাফল দেখাবে হচ্ছে প্লে উইথ আইসিটি। ওকে, যাই থাকে আইসিটি কতটা বড় হাতেরই ভাবেই প্রিন্ট করবে। হ্যাঁ, অর্থাৎ এক কথায় মনে রাখবেন, প্রিন্ট ফাংশন ডাবল কোটেশনের মধ্যে আপনি যাই দিবেন ফলাফল তাই প্রকাশ করবে। আমি যদি এরকম একটা কোড লিখি, আমি এখানে লিখলাম হ্যালো বাংলাদেশ, ডাবল কোটেশন ক্লোজ। ওকে, আপনারা একটু কষ্ট করে অনুগ্রহ করে জানিয়ে দিবেন এইটার আউটপুটটা কি দেখাবে, এইটার আউটপুটটা কি দেখাবে, একটু সকলে কমেন্ট করে জানিয়ে দেন এটার আউটপুটটা কি দেখাবে। এই যে আমি এখানে একটা লাইন লিখলাম প্রিন্ট এফে, ডাবল কোটেশনে লিখলাম হ্যালো বাংলাদেশ, একটু অনুগ্রহ করে জানাবেন এটার আউটপুটটা কি দেখাবে। তাসনিবা ব্রিলিয়েন্ট, হ্যালো বাংলাদেশ। আমরা জানি ডাবল কোটেশনে আমি যাই লিখি তাই প্রিন্ট করবে, ডাবল কোটেশনে হ্যালো বাংলাদেশ আছে, হ্যালো বাংলাদেশ লেখাটা প্রিন্ট করবে। ওকে, ওকে, পরের লাইনটা দেখেন, আমি ইন্টিজার টাইপের ডাটা টাইপ নিছি, এ নামে একটা ভেরিয়েবল, বি নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। এ ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে 10 এবং বি ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে 20। এগুলো মনে করেন আগে থেকে অ্যাসাইন করা। নাম্বার 1, প্রিন্ট ফাংশনে লেখা হয়েছে ফরম্যাট স্পেসিফায়ার %d, যেহেতু ডাটাটা কি টাইপের, ইন্টিজার টাইপের। আমরা গত ক্লাসে শিখেছি যদি ডাটা ইন্টিজার টাইপের হয় তাহলে ফরম্যাট স্পেসিফায়ার হবে হচ্ছে %d। একটু আগে আমরা বলেছিলাম যে ডাবল কোটেশনের মধ্যে যাই থাকবে ফলাফল তাই প্রিন্ট করবে, কিন্তু এই প্রিন্ট ফাংশনে দেখেন ডাবল কোটেশনের মধ্যে কি আছে, ফরম্যাট স্পেসিফায়ার আছে। এটার নাম কি, এটার নাম হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, এটার নাম হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। এর কাজ কি, এর কাজ হচ্ছে ভ্যালু ইন্ডিকেট করা। আমি গত ক্লাসে বলেছিলাম ফরম্যাট স্পেসিফায়ারের কাজ হচ্ছে ভ্যালু ইন্ডিকেট করা। আমি যদি কোনো ভ্যালু প্রিন্ট করতে চাই, এটা তো একটা টেক্সট কন্টেন্ট, আমি যদি টেক্সট কন্টেন্ট প্রিন্ট করতে চাই তাহলে ডাবল কোটেশনের মধ্যে টেক্সট কন্টেন্টটা দিয়ে দিব। আমি যদি কোনো ভ্যালু প্রিন্ট করতে চাই, কোনো কিছুর মান প্রিন্ট করতে চাই, সেই ক্ষেত্রে আমাকে ইন্ডিকেটরটা ব্যবহার করতে হবে। এই মার্কারের নাম কি, এই মার্কারের নাম হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। যখন আমি এখানে ডাবল কোটেশনের ভিতরে ফরম্যাট স্পেসিফায়ার দিব তখন কম্পাইলার বুঝবে যে সে কোনো কিছুর ভ্যালু প্রিন্ট করতে চাচ্ছে। ওকে, আমি আরেকটু ভালো করে বোঝানোর জন্য আপনাদেরকে এই দুইটা লাইনের মধ্যে একটু পার্থক্য বুঝাই। এই লাইন আর হচ্ছে এই লাইন, এই দুইটা লাইনের মধ্যে একটু পার্থক্য দেখেন। দুইটা লাইন কম্পাইলার কিভাবে প্রিন্ট করবে, কম্পাইলার যখন এই লাইনটা প্রিন্ট করবে তখন সে দেখবে ডাবল কোটেশনের মধ্যে যে টেক্সট আছে সেই হুবহু কার্বন কপি টেক্সটটা প্রিন্ট করে দিবে। ওকে, ডান। সে যখন এই লাইন প্রিন্ট করবে তখন দেখবে ডাবল কোটেশনের মধ্যে কি আছে, ফরম্যাট স্পেসিফায়ার আছে। যখন এই কম্পাইলার ফরম্যাট স্পেসিফায়ার পাবে তখন কম্পাইলার বুঝবে যে কোনো কিছুর ভ্যালু প্রিন্ট করবে। এখন কার ভ্যালু প্রিন্ট করবে, তারপরে সে কি করবে, ডাবল কোটেশন থেকে বের হবে, ডাবল কোটেশন থেকে বের হয়ে দেখবে কে আছে, ডাবল কোটেশনের পরে কি আছে, এ আছে। তার মানে কম্পাইলার বুঝবে এখানে এ এর ভ্যালু প্রিন্ট করতে হবে। এ এর ভ্যালু কত, এ এর ভ্যালু হচ্ছে 10, তার মানে এই লাইনের আউটপুট কত দেখাবে, 10 দেখাবে। এই পর্যন্ত কোনো কেউ বুঝছেন কিনা একটু অনুগ্রহ করে জানাবেন। ভাইয়া নেট প্রবলেম হইতেছে, হ্যালো বাংলাদেশ। আচ্ছা, সকলেরই কি নেট প্রবলেম করতেছে না শুধু প্রিয়ার নেট প্রবলেম, একটু সকলে জানাবেন। নেট প্রবলেম কি আমার সাইড থেকে না আপনাদের সাইড থেকে একটু জানাবেন। প্রিয়া এবং যে 14 জন লাইভে আছেন একটু সকলে জানাবেন। তাসনিবা বুঝছি, ভেরি গুড, ভেরি গুড। যারা বুঝছেন
সবাই রেসপন্স করবেন। ভাই আপনারা যদি রেসপন্স না করেন আমি কিভাবে বুঝবো যে আপনারা বুঝতেছেন না বুঝতেছেন না। আর যারা রেকর্ড ক্লাস দেখে নেবেন তারা কমেন্ট করবেন, কোনো কিছু না বুঝলে কমেন্ট করবেন। ওকে, প্রিয়া হয়তো আপনার নেট প্রবলেম। মোহনা বিনতে মহসিন, আপনাকে অনেকদিন পরে দেখলাম, নেট ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আমরা তাহলে পরের স্টেপে যাই। একটু কষ্ট করে আপনারা নিজেরা জানিয়ে দিবেন এইটার আউটপুটটা কত হবে, এই লাইনের আউটপুট কত হবে। যারা বুঝছেন একটু অনুগ্রহ করে কমেন্ট করে জানিয়ে দেন 2 নাম্বার লাইনের আউটপুটটা কত হবে। 2 নাম্বার লাইনের আউটপুট কত হবে একটু অনুগ্রহ করে সকলেই কমেন্ট করে জানিয়ে দেন। মোহনা বিনতে মহসিন, বুঝি নাই ভাই, কোনটা বুঝেন নাই? তাসনিবা 20, আইসা জান্নাত 20, ভেরি গুড। সামিনা তান্না 20, রাসেল আহমেদ, আমার নেট ঠিক আছে, ব্রিলিয়েন্ট। ওকে, আচ্ছা, যারা 20 আনসার দিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে একটা বড় বড় ধন্যবাদ, অনেক বড় ধন্যবাদ এই জন্য যে আপনারা পারছেন। দেখেন, আমি বলছি যে কম্পাইলার যখন প্রিন্ট ফাংশন রান করে তখন সে দেখে ডাবল কোটেশনের মধ্যে কি আছে সেই জিনিসটাই প্রিন্ট করে। ডাবল কোটেশনের মধ্যে যদি কোনো টেক্সট কন্টেন্ট থাকে তাহলে সে টেক্সট কন্টেন্ট প্রিন্ট করে দেয়। আর যদি কোনো ফরম্যাট স্পেসিফায়ার পায় তাহলে সে বুঝে ভ্যালু প্রিন্ট করতে হবে। কার ভ্যালু প্রিন্ট করতে হবে? বি এর ভ্যালু প্রিন্ট করতে হবে। বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু হচ্ছে 20। তার মানে এই লাইনের আউটপুট হবে হচ্ছে 20। মহসিনা বিনতে মহসিন কে যেন, আপনি হয়তো আশা করি বুঝতে পারছেন আলাদা আলাদা কেন করছে, আলাদা আলাদা কেন করছে মানে। আচ্ছা, এখানে মূলত কোনো কিছুই আমি স্পেসিফিক করে বোঝাচ্ছি না। আপনার প্রশ্নটা হইতে পারে এরকম যে আমি আলাদা আলাদা করে এর ভ্যালু প্রিন্ট করছি। আমি এটা জাস্ট আপনাদেরকে বুঝাচ্ছি প্রিন্ট ফাংশন কিভাবে লিখতে হয়। আমরা বেসিক পড়তেছি, আমরা যখন অ্যাডভান্স লেভেলের প্রোগ্রাম করব তখন এরকম আমরা প্রিন্ট এর ভ্যালু, বি এর ভ্যালু, এরকম অনেকগুলো ভ্যালু আমরা এক লাইনে প্রিন্ট করব। এখন আমরা জাস্ট শিখতেছি কিভাবে প্রিন্ট ফাংশন লিখতে হয় এবং এটা কিভাবে কাজ করে। ওকে, দেখেন, আচ্ছা, অনুগ্রহ করে জানিয়ে দিবেন এইটার আউটপুটটা কত হবে। 3 নাম্বারটার আউটপুট কত হবে একটু দেখি, কে বলতে পারেন 3 নাম্বারের আউটপুট কত হবে, এটার আউটপুট কত হবে, এটার আউটপুট কত হবে একটু কমেন্ট করে জানিয়ে দেন এটার আউটপুটটা কত হবে। অনুগ্রহ করে দ্রুত সকলেই কমেন্ট করবেন, ভয় পাবেন না ভাই, আমি আছি, ভয় পাবেন না আমি আছি, ভয় পাবেন না আমি আছি, দ্রুত কমেন্ট করেন এটার আউটপুট কত হবে, দ্রুত কমেন্ট করেন এটার আউটপুট কত হবে। 3 নাম্বার লাইনের আউটপুট কত হবে। এত লেট হচ্ছে কেন কমেন্ট, এত লেট হচ্ছে কেন কমেন্ট, এত লেট হচ্ছে কেন কমেন্ট, এত লেট হচ্ছে কেন, কি ব্যাপার? আচ্ছা আচ্ছা, এটার আউটপুট দেখাবে না, এটা ইরুর দেখাবে, এটা রং, এটা ইরুর দেখাবে, এটা কম্পাইলার ইরুর দেখাবে। কেন ইরুর দেখাবে? কারণ আমি এখানে এ এর ভ্যালু প্রিন্ট করতেছি, কিন্তু এ ভেরিয়েবলটা কি টাইপের ডাটা? ইন্টিজার টাইপের ডাটা। ইন্টিজার টাইপের ডাটার ক্ষেত্রে ফরম্যাট স্পেসিফায়ার কি হয়? %d হয়। কিন্তু আমি এখানে ফরম্যাট স্পেসিফায়ার কি ইউজ করছি? %f। তার মানে এটা ভ্যালুই প্রিন্ট করবে না, এটা কি দেখাবে? ইরুর দেখাবে। কিন্তু ভাইয়া ইরুর দেখাবে না, ইরুর দেখাবে আমাদের সাইড থেকে, কারণ আমরা তো ছোট প্রোগ্রাম করতেছি এই জন্য আমাদের কাছে মনে হবে ইরুর দেখাবে, কিন্তু না, সে এটাকে দশমিক ভ্যালু কাউন্ট করে নিবে। কিরকম ভাবে দেখেন, এ ইকুয়াল কত? 10। এটা কি আমরা 10.0 লিখতে পারি না? এখন একটা দশমিক নাম্বার হয়ে গেছে না? কম্পাইলার সে কি করবে? এটা এরকম অটোমেটিক কাউন্ট করে নিবে, যেটা কি একটা দশমিক নাম্বার, সে এরকম ভাবে দশমিক নাম্বার বানিয়ে নিবে। এই দুইটা সংখ্যার মধ্যে কোনো পার্থক্য নাই। সে প্রিন্ট করবে হচ্ছে 10.0, সে এটা প্রিন্ট করবে। বুঝছেন কিনা দেখেন, বুঝছেন কিনা বলেন, বুঝছেন কিনা বলেন, বুঝছেন কিনা বলেন। সে এটা 10.0 প্রিন্ট করবে, কারণ ফরম্যাট স্পেসিফায়ারের কাজ কি? %f এর কাজ হচ্ছে দশমিক সংখ্যা প্রিন্ট করা। সে পূর্ণ সংখ্যার কি করে? কনভার্ট করে দশমিক সংখ্যা বানিয়ে নেবে, কারণ পয়েন্ট দিয়ে 0 দিলে মানের কোনো পরিবর্তন হয় না। ওকে, মানের কোনো পরিবর্তন হয় না। আশা করছি আপনারা বুঝতে পারছেন। আমরা নেক্সট দেখি। ওকে, আপনারা বলেন তো এই লাইনের আউটপুট কি হবে, এই লাইনের আউটপুট কি হবে একটু দ্রুত সকলে কমেন্ট করে জানিয়ে দেন এই লাইনের আউটপুট কি হবে। একটু দ্রুত সকলেই কমেন্ট করবেন, দ্রুত সকলে কমেন্ট করবেন এই লাইনের আউটপুট কি হবে, এই লাইনের আউটপুট কি হবে। আর আপনারা যারা রেকর্ড ক্লাস দেখবেন আমি অনুগ্রহ করে বলতেছি আপনারা পজ করে নিজেরা কমেন্ট করে নিজেরা জাজ করবেন, কয়দিন পরে পরীক্ষা, নিজেরা কমেন্ট করে পরে মিলিয়ে নেবেন।
10 20 10 20 10 20 10 20 10 তাসনিবা মোহসিনা বিনতে মোহসিন এমিন জাহান 10 20। ব্রিলিয়ান্ট, যারা কমেন্ট করছেন অসংখ্য ধন্যবাদ। কারণ দেখেন আমরা বলছি ডাবল কোটেশনের মধ্যে যাই থাকবে তাই প্রিন্ট করবে। এই যে ডাবল কোটেশন এখান থেকে শুরু হয়েছে, তার মানে এইখান থেকে প্রিন্ট করা শুরু করবে। প্রথমে কি আছে %d, যেহেতু ফরম্যাট স্পেসিফায়ার পাইছে তার মানে সে ভ্যালু প্রিন্ট করবে। দেখবে প্রথমে কি আছে এ, তার মানে এ এর ভ্যালু প্রিন্ট করবে। এ এর ভ্যালু কত? এ এর ভ্যালু হচ্ছে 10, তার মানে প্রথমে কি প্রিন্ট করবে? 10 প্রিন্ট করবে। তারপরে একটা স্পেস আছে, স্পেস প্রিন্ট করবে। তারপরে আবার কি আছে? %d আছে, আবার %d আছে, তার মানে সে চিন্তা করবে আবার ভ্যালু প্রিন্ট করবে। পরের ভ্যালুটা কি? বি, বি এর ভ্যালু কত? 20, তার মানে ফলাফল প্রিন্ট করবে 10 আর হচ্ছে 20। বুঝছেন কিনা? বুঝছেন কিনা? আশা করতে সকলে বুঝতে পারছেন, আশা করতে সকলে বুঝতে পারছেন। পরেরটা দেখেন, 2 নাম্বারটা দেখেন, 2 নাম্বারটা দেখেন, 2 নাম্বারটা দেখেন। এইখানে কি প্রিন্ট করবে? দেখেন সে ডাবল কোটেশনের পরে %d পাইছে, মানে ফরম্যাট স্পেসিফায়ার, তার মানে ভ্যালু প্রিন্ট করবে। কার ভ্যালু? বি, বি এর ভ্যালু কত? 20, তার মানে প্রথমে প্রিন্ট করবে সে কত? 20, তারপরে প্রিন্ট করবে কি? এ এর ভ্যালু, এ এর ভ্যালু কত? 10। ওকে, নেক্সট আসেন, এইখানে দেখেন এইখানে কি প্রিন্ট করবে? এইখানে এই ভ্যালুটাও কি? বি, বি এর ভ্যালু কত? 20, এইটাও কি? বি, বি এর ভ্যালু কত? 20, তার মানে এটা দুইটা 20 প্রিন্ট করবে। তারপরে 4 নাম্বারে আসেন, 4 নাম্বারটা কি প্রিন্ট করবে? এটা একটু দ্রুত সকলেই কমেন্ট করবেন। যে 12 জন লাইভে আছেন 12 জন সবাই এইটা কমেন্ট করবেন। এই লাইনটা যে বুঝতে পারবেন সে আশা করছি প্রিন্টে আর কোনো ঝামেলা থাকবে না, সে প্রিন্ট ফাংশন পুরোপুরি বুঝে যাবেন। এই লাইনটা যে প্রিন্ট করতে পারবেন, এই লাইনটা যে লিখতে পারবেন, এই লাইনটা একটু দ্রুত সকলেই লিখে ফেলেন, এই লাইনটা একটু সকলেই লিখে ফেলেন, এই লাইনটা সকলেই লিখে ফেলেন। চন্দ্রিকা সরকার 10.0, আপনি মাত্র কই থেকে আসলেন? আসসালামু আলাইকুম। জি ভাই, শুনতে পাচ্ছি আমি। হুম, ঠিক আছে, আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। হুম, ওকে 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 ওকে, একটু সকলে দ্রুত কমেন্ট করে ফেলেন। এটা কত হবে? এটার আউটপুটটা কত হবে? এটার আউটপুটটা কি হবে? এটার আউটপুটটা কি হবে? একটু দ্রুত সকলে কমেন্ট করে ফেলেন। আচ্ছা, এটার আউটপুটটা যেটা হবে, আমরা বলছি ডাবল কোটেশনের মধ্যে যাই হবে ফলাফল তাই প্রিন্ট করবে। দেখেন এই যে ডাবল কোটেশন এইখান থেকে শুরু, তার মানে এইখান থেকে প্রিন্ট করা শুরু করবে। প্রথমে কি আছে? ইয়ে। আমি বলছি যেখানে ফরম্যাট স্পেসিফায়ার পাবে শুধু এইখানে ভ্যালু প্রিন্ট করবে, বাদ বাকি আপনি ডাবল কোটেশনের মধ্যে যাই দিবেন তাই প্রিন্ট করবে। ডাবল কোটেশনে যে এইখান থেকে শুরু হয়েছে, তার মানে এখান থেকে প্রিন্ট করা শুরু হবে। প্রথমে আছে ইয়ে, ইয়ে প্রিন্ট করবে। তারপরে আছে ভ্যালু, এই ভ্যালু কতটা প্রিন্ট করবে। তারপরে ইজ আছে, ইজ লেখাটা প্রিন্ট করবে। তারপরে ইকুয়াল সাইন আছে, ইকুয়াল সাইনটা প্রিন্ট করবে। তারপরে কি আছে? %d, যখনই সে %d পাবে তখন কম্পাইলার %d প্রিন্ট করবে না, %d এর পরিবর্তে সে ভ্যালু প্রিন্ট করবে। কার ভ্যালু প্রিন্ট করবে? এ এর ভ্যালু। এ এর ভ্যালু কত? এ এর ভ্যালু হচ্ছে 10, তার মানে এখানে প্রিন্ট করবে 10। ওকে, তারপরে এন্ড আছে, যে এন্ড প্রিন্ট করবে। তারপরে বি আছে, বি প্রিন্ট করবে। তারপরে আবার ভ্যালু, এই যে ভ্যালু কতটা প্রিন্ট করবে, ইজ লেখাটা প্রিন্ট করবে। তারপরে আবার কি পাইছে? %d, %d বলতে কার ভ্যালু? বি এর ভ্যালু। বি এর ভ্যালু কত? 20, এই যে হচ্ছে 20, অর্থাৎ এই লাইনটা প্রিন্ট করবে। তো আপনি যখন এই লাইনটা লিখবেন কম্পাইলার তখন এই লাইনটা প্রিন্ট করবে। এইটা দেখেন একটু আপনারা বুঝছেন কিনা। কম্পাইলার তখন এই লাইনটা প্রিন্ট করবে। ওকে, এক কথায় মনে রাখবেন ডাবল কোটেশনে আপনি যাই দিবেন তাই প্রিন্ট করবে, যেখানে ফরম্যাট স্পেসিফায়ার পাবে শুধু এখানে ভ্যালু প্রিন্ট করবে, এছাড়া আপনি যা দিবেন তাই প্রিন্ট করবে। ওকে, আশা করছি বুঝতে পারছেন। এই পর্যন্ত কারো কোনো সমস্যা থাকে একটু অনুগ্রহ করে জানিয়ে দেবেন, আমরা নেক্সট স্লাইডে যাব। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা? সমস্যা থাকার কথা না, সমস্যা থাকার কথা না, এত ভালোভাবে বোঝানোর পরও সমস্যা থাকার কথা না। চন্দ্রিকা সরকার, ব্রিলিয়ান্ট। ওকে, আমরা তাহলে নেক্সট স্লাইডে যেতে পারি। অর্থাৎ এই লাইনের জন্য আপনি সরি এই লাইনের জন্য আপনি যদি কোড লিখেন তাহলে এই লাইন আউটপুট ডিসপ্লে প্রদর্শন করবে। ওকে, ক্লিয়ার, ব্রিলিয়ান্ট।
আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। আমরা এখন কিন্তু একদম সি প্রোগ্রামে চলে আসছি। আপনারা যারা গতকালকে আমাদের ফ্রি ক্লাস করেছিলেন প্লে উইথ আইসিটি, তাদের জন্য আরো ইজি হয়ে যাবে, কারণ এই ক্লাসটাই সেম জিনিসগুলাই আমি গতকাল ফ্রি ক্লাসে পড়িয়েছিলাম আপনাদেরকে। ওকে, আমি এটা একটু দ্রুত পড়াবো, যেহেতু অলরেডি এটা পরে কালকে একটা ক্লাস নিছি। আপনারা জাস্ট যদি কেউ না বুঝেন, ভাই একটু বুঝতে অসুবিধা হয় বা আর একটু স্লো যান, আমাকে জানিয়ে দিবেন, কোনো সমস্যা নাই, আমি স্লো পড়াবো। ওকে, দেখেন প্রশ্ন, 3টি সংখ্যা যোগ করার জন্য অ্যালগোরিদম। কয়টা সংখ্যা যোগ করব? 3টা সংখ্যা। 3টা সংখ্যা যোগ করার জন্য অ্যালগোরিদম। আমরা অ্যালগোরিদমের ডেফিনেশন জানি, কোন একটা কাজ যদি আমি স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে করি, এটাই হচ্ছে আমার অ্যালগোরিদম। ওকে, দেখেন আমি কয়টা সংখ্যা যোগ করব? 3টা সংখ্যা। প্রথমে এই প্রোগ্রামটা শুরু করলাম, 3টা সংখ্যা নিলাম ইউজারের কাছ থেকে, 3টা সংখ্যা যোগ করলাম, ফলাফল চাপলাম, প্রোগ্রাম শেষ। ভাই এটা কোনো পড়াশোনার মধ্যে পড়ে? এটা কোনো পড়াশোনার মধ্যেই পড়ে না। আমার মা বোন ভাবে স্যারের ওকে শুনে সবাই স্যারের সাথে সাথে ওকে ওকে করতেছে। আচ্ছা, এটা 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 কিন্তু চন্দ্রিকা ঠিক না, এটা কিন্তু ঠিক না। আমাকে নিয়ে মজা নেই, ওটা কিন্তু ঠিক না। এটা আসলে আমি যখন শুধু আমার এইখানে না, আমি যদি আমার অফিসেও কোনো যদি কিছু প্রেজেন্টেশন করি, আমি ওইখানেও সেম ভাইবেই কথা বলি। ওকে, তো এইটা নিয়ে হচ্ছে যে আমার বসটাও আমাকে নিয়ে মজা নেই। আমি এটা অনেকভাবেই চেষ্টা করছি এটাকে সরানোর জন্য, আসলে এটা আমি পারি না। এটা আসলে আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে, কথা বলতে বলতে এই জিনিসটা অভ্যাসে। ওকে, নেক্সট। আশা করছি এটা সকলে পারবেন। এই 3টা সংখ্যা যোগ করার অ্যালগোরিদম, যদি কেউ না বুঝে থাকেন বলবেন। আমি 3টা সংখ্যা যোগ করব, তার জন্য অ্যালগোরিদম লিখবো। অ্যালগোরিদম মানে হচ্ছে কোনো একটা কাজ ধাপে ধাপে করা। আমি 3টা সংখ্যা কিভাবে যোগ করব? প্রথমে সংখ্যা 3টা নিব, রাইট। 3টা সংখ্যা নিয়ে আমি একটা ভেরিয়েবলে রাখবো যোগ করে, তারপরে এই এক্স এর মানটা প্রিন্ট করে দিব। এটাই তো আমার অ্যালগোরিদম, এইভাবেই তো আমি 3টা সংখ্যা যোগ করবো, রাইট। এছাড়া কি অন্য কোনো পদ্ধতি আছে 3টা সংখ্যা যোগ করার? নাই। তার মানে এই যে আমি এই কাজটা স্টেপ বাই স্টেপ করলাম, এটাই হচ্ছে অ্যালগোরিদম। ওকে, নেক্সট। 3টা সংখ্যা যোগ করার জন্য ফ্লো চার্ট। আমরা গত ক্লাসে বলেছিলাম যে ফ্লো চার্ট হচ্ছে কোনো একটা কাজ চিত্রের মাধ্যমে বর্ণনা করা, আর ফ্লো চার্ট করতে গেলে আমাকে এই চার্টটা জানতে হবে। ওকে, এই যে এই চার্টটা দেখে নেবেন, এই যে এই চার্টটা দেখে নেবেন, এই যে এই চার্টটা দেখে নেবেন, এই চার্টটা দেখে নেবেন। হ্যাঁ, এই যে টার্মিনাল বা ডিম্বক দিয়ে আমরা কি করি? শুরু এবং হচ্ছে শেষ বুঝাই। তারপরে সামান্তরিক দিয়ে আমরা কি করি? ইনপুট এবং হচ্ছে আউটপুট নেই। আয়তক্ষেত্র দিয়ে আমরা প্রসেস বা প্রক্রিয়া করি। ডায়মন্ড বা হিরক দিয়ে আমরা কি করি? শর্ত দেই। আর আমরা গোল চিহ্ন দিয়ে কি করি? সংযোগ বুঝাই, দুইটা বিন্দু মিলিত করি বা সংযোগ করি। বৃত্ত দিয়ে, হ্যাঁ এটার মধ্যে পার্থক্য আছে, কিন্তু ডিম্বক আর হচ্ছে বৃত্ত, দুইটার মধ্যে পার্থক্য আছে। আর তীর চিহ্ন দ্বারা আমরা কি বুঝি? প্রবাহের দিক বুঝি। এই কয়টা জিনিস আপনাদের মাথায় রাখলে হবে। ওকে, এই জিনিসগুলো মাথায় রাখলে আমরা ইজিলি ফ্লোচার্ট ড্র করে ফেলতে পারবো। ওকে, 3টা সংখ্যা যোগ করার জন্য ফ্লোচার্ট। কয়টা সংখ্যা? 3টা সংখ্যা যোগ করার জন্য ফ্লোচার্ট। আমরা শুরুর জন্য এই সাইন ব্যবহার করি, রাইট। শুরু করলাম, 3টা সংখ্যা, যে 3টা সংখ্যা আমি যোগ করবো সেই 3টা সংখ্যা নিলাম। আমি এবিসি নিছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো সংখ্যার ভেরিয়েবল নিয়ে নিয়েন। ভেরিয়েবল ক্যান বি এনিথিং। কি কি হতে পারবে না এটাও আমি বলেছিলাম। ভেরিয়েবল কি কি হতে পারবে না? ভেরিয়েবল কোথায় জানি বলছিলাম? ভেরিয়েবল কি কি হতে পারবে না? কই রে ভাই? এই যে ভেরিয়েবল ক্যান বি এনিথিং, সবকিছু হতে পারবে, যে কোনো কিছু ভেরিয়েবল হতে পারবে। কি কি হতে পারবে না? শুরুতে নাম্বার থাকা যাবে না, মাঝে স্পেস থাকা যাবে না, স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যাবে না, হাইফেন ব্যবহার করা যাবে না। এই বিষয়ে আমি ব্যাখ্যা আলোচনা করছি, আপনারা প্রিভিয়াস ক্লাসটা অর্থাৎ গত ক্লাসের ক্লাসটা দেখে নেবেন যারা মিস করেছেন। ওকে, দেখেন আমি 3টা ভেরিয়েবল নিলাম। হ্যাঁ, যেহেতু আমি ইনপুট নিছি, ইনপুটের জন্য আমরা কি ব্যবহার করি? সামান্তরিক। দেখেন সামান্তরিক ব্যবহার করছি। তারপরে যে আয়তক্ষেত্র দিয়ে প্রক্রিয়াকরণ করলাম, 3টা সংখ্যা যোগ করে আমি সাম নামে ভেরিয়েবলে রাখলাম। ফাইনালি সাম নামের ভেরিয়েবলটা প্রিন্ট করে দিলাম। এই তো আমার 3টা সংখ্যা যোগ করার জন্য অ্যালগোরিদম। ওকে, দেখেন কোনো সমস্যা থাকলে আমাকে জানাবেন, আমি নেক্সট স্লাইডে যাব। কোনো সমস্যা থাকলে একটু অনুগ্রহ করে জানাবেন, আমি পরবর্তী স্লাইডে যাব। কোনো সমস্যা থাকলে জানাবেন, আমি পরবর্তী স্লাইডে যাব। মৌনাবিন্দু মহসিন, লসাগু গসাগু আমাদের সামনে আসছে, প্যারা নিয়েন না, চিল। লসাগু গসাগু পড়াবো, এই তো আমাদের সামনের স্লাইডে আসবে। হ্যাঁ, সামনের স্লাইডে আসবে, সবই পড়াবো। দেখেন 2টা সংখ্যা যোগ করার জন্য সি প্রোগ্রাম। এবার আমরা 2টা সংখ্যা যোগ করার জন্য আমরা সি প্রোগ্রাম লিখবো। অ্যালগোরিদম শিখছি, ফ্লোচার্ট শিখছি, আবার আমরা সি প্রোগ্রাম শিখবো। প্রথমে আমরা হেডার ফাইলটা ইনক্লুড করে নিচ্ছি।
স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল নিয়ে নিলাম, ডিক্লেয়ার করে দিলাম। আমরা জানি ফাংশন, মেইন ফাংশন থেকে আমাদের কাজ শুরু হয়, যে মেইন ফাংশন থেকে আমাদের কাজ শুরু করলাম। কয়টা সংখ্যা যোগ করব? 2টা সংখ্যা। আমি ডাটা টাইপ নিয়ে নিচ্ছি, ইন্টিজার টাইপের ডাটা নিচ্ছি, 2টা ভেরিয়েবল নিয়ে নিলাম, একটা মনে করেন পি নামে, একটা হচ্ছে কিউ নামে, 2টা ভেরিয়েবল নিয়ে নিলাম। ওকে, আরেকটা ভেরিয়েবল লাগবে ফলাফল রাখার জন্য। ফলাফল রাখার জন্য আমি আরেকটা ভেরিয়েবল নিলাম, মনে করেন এক্স নামে। আমি বলছি ভেরিয়েবল ক্যান বি এনিথিং, কি কি হওয়া যাবে না এটাও আমরা বলছি। ওকে, আমরা 3টা ভেরিয়েবল নিলাম, কি নামে? ইন্টিজার নামে। ওকে, এবার যে 2টা ভেরিয়েবল আমি যোগ করব, যে 2টা মান যোগ করবো, এই 2টা মান আমি কত জানি না। আমি কি জানি না? পি কি হচ্ছে অজ্ঞাত রাশি। আমি 2টা ভেরিয়েবলের মান ইউজারের কাছ থেকে স্ক্যান করে নিয়ে নিব। স্ক্যান ফাংশনের সাহায্যে স্ক্যান করব। কিভাবে স্ক্যান করতে হয় এটাও আমরা গত ক্লাসে শিখছি। যেহেতু ইন্টিজার টাইপের ডাটা, ফরম্যাট স্পেসিফায়ার কি হবে? %d। যেহেতু আমি 2টা ভ্যালু স্ক্যান করব, আমি 2টা ফরম্যাট স্পেসিফায়ার নিয়ে নিলাম। ওকে, একবার নিলাম পি এর ভ্যালু, আর একবার নিলাম কিউ এর ভ্যালু। ওকে, 2টা ভ্যালু আমি নিয়ে নিলাম। এবার এই এক্স ভেরিয়েবলে আমি কি করব? এই 2টা ভেরিয়েবলের মান যোগ করে রেখে দিব। ফাইনালি আমি এক্স ভেরিয়েবলের মানটা প্রিন্ট করে দিব। কিভাবে প্রিন্ট করতে হয় এটা আমরা জানি, রাইট? একটু আগে শিখছি কিভাবে প্রিন্ট করতে হয়। ওকে, এই তো শেষ। কে কে বুঝছেন আর কে কে বুঝেন নাই? ইয়ামিন জান, কোনো সমস্যা নাই, বাংলা, ইংলিশ, উর্দু, হিন্দি সবকিছু মিক্স হয়ে যাবে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আপনি জাস্ট লিখতে পারলেই হইলো, আর যে খাতা দেখবে সে বুঝতে পারলেই হইলো। তাসনিম, আস্তে আস্তে সবই আসবে। আমাদের মাত্র বেসিক ক্লাস চলতেছে। আমাদের বেসিক শেষ হওয়ার পর আমরা ফাইনাল রিভিশন করব। ফাইনাল রিভিশনের পর আমরা যখন টেস্ট পেপার সলভ করব, তখন তো আমাদের কাজ কি? তখন কাজ হচ্ছে শুধু প্রতিদিন বোর্ড কোশ্চেন সলভ করা, প্রতি টেস্ট পেপার সলভ করা। হ্যাঁ, তখন তো আমাদের এমসিকিউ প্রতিদিন ক্লাস হবে। তখন তো আর আমরা এগুলো থিওরি পড়বো না, এগুলো পড়বো না, তখন আমরা জাস্ট ওইগুলো পড়বো। ওকে, প্রিয়া ক্লিয়ার, সামিরা তানা ক্লিয়ার, ব্রিলিয়েন্ট। ওকে, তাহলে আমরা নেক্সটে চলে যাই। এখন আমরা বলবো যে ইফ ইলস স্টেটমেন্ট। ইফ ইলস, ইফ মানে যদি, ইলস মানে যদি না। ওকে, যদি আমাদের এরকম কোন কন্ডিশন চলে আসে, যদি না, তখন আমরা ইফ ইলস স্টেট দিয়ে করব। কাজটা কিভাবে করে জাস্ট আমি ব্লক চেইনটা আপনাদেরকে দেখাচ্ছি। ইফ এ কন্ডিশন দিবে, এখানে কি থাকবে? কন্ডিশন। তুমি কন্ডিশন দিবা, যদি এই কন্ডিশন মানে এই ব্লকে তুমি যাই দিবা, ফলাফল তাই প্রিন্ট করবে। ওকে, আরেকটু ছোট করে লিখি, নিচে নিতে জায়গা হবে না। এই যে ইফ, ব্র্যাকেটে কি থাকবে? কন্ডিশন। ব্র্যাকেটে কি থাকবে? কন্ডিশন। তারপরে এই ব্লকের মধ্যে তুমি যাই দিবা, এই যে জায়গায় তুমি যাই লিখবা, এখানে তুমি যাই লিখবা। এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে এই ব্লক কাজ করবে। যদি এই কন্ডিশন মিথ্যা হয় তাহলে ইলসে তুমি যাই দিবা এই ব্লকে, তা কাজ করবে। এইটা হচ্ছে ইফ ইলস এর লেখার নিয়ম। আমি জাস্ট স্ট্রাকচারটা লিখছি। এটা হচ্ছে ইফ ইলস এর স্ট্রাকচার। ইফ ইলস এর স্ট্রাকচার, এটা হচ্ছে ইফ ইলস এর স্ট্রাকচার। ইফ ইলস এর স্ট্রাকচারটা কিরকম? আমি ইফ এ এই ব্র্যাকেটে কন্ডিশন দিব, যদি এই শর্ত সত্য হয়, এটা যদি মানে, তাহলে এই যে কার্লি ব্রেক, এই কার্লি ব্রেকের মধ্যে তুমি যাই দিবা, ফলাফল তাই প্রিন্ট করবে। যদি এই কন্ডিশন মিথ্যা হয় তাহলে ইলসে চলে আসবে, ইলসে চলে আসবে। হ্যাঁ, এখানে ই হবে ইলস, এলসে চলে আসবে। এটাকে এলস যাই বলেন, এলসে চলে আসবে। এলসে চলে আসে এই ব্লকে আপনি যাই দিবেন, তাই প্রিন্ট করবে। এটা হচ্ছে স্ট্রাকচার। আশা করছি স্ট্রাকচারটা বুঝতে পারবেন। আমরা কয়েকটা এক্সাম্পল দেখলে ব্যাপারগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। নাহিয়া আফরিন নিহা, আরেকবার ভাইয়া। মনাবিনতে মসিন ভাই, আচ্ছা আপনার একের কোন টপিক গুলো বেশি ইম্পর্টেন্ট একটু বলে দেন যদি। কোনো প্যারা নাই, চিল। আপনারা বুঝলাম না, আপনারা আমার আগে গেলে কেমন হবে? আপনাদের জন্য আমি বলছি যে একদম শর্ট সাজেশন করতেছি। এই যে আমি মাত্র আপনাদের শর্ট সাজেশন থেকে উঠে আমি আপনাদের ক্লাসে ঢুকছি, আবারও আমি এখান থেকে ক্লাস শেষ করে আমি শর্ট সাজেশনে বসবো। আপনাদের শর্ট সাজেশন আসতেছে, প্যারা নাই। এমন ভাবে সাজায়া গোছায়া শর্ট সাজেশনটা তৈরি করা হচ্ছে, আপনারা জাস্ট পরীক্ষার আগের রাতে ঘুমায় শুধু গেলে দেখবেন এইটা এটা এমনে, এটা এমনে, এটা এমনে, এমন ভাবে সাজায় গোছা তৈরি করা হচ্ছে, আপনাদের কোনো কষ্ট করতে হবে না। আপনারা জাস্ট রিল্যাক্সে থাকেন, অন্য সাবজেক্ট নিয়ে প্যারা নেন, অন্য সাবজেক্ট বাসায় বেশি করে পড়েন। আইসিটি নিয়ে আপনাদের প্যারা নিতে হবে না। আইসিটি হচ্ছে ইজি একটা চ্যাপ্টার, আর বাকি কাজ তো আমার হাতে আছে।
আপনারা আইসিটি নিয়ে বাসায় এত সময়ও দেন না, প্যারাও নেন না, অন্য সাবজেক্ট গুলো ভালো করার চেষ্টা করেন। আইসিটিতে 100% আপনাদের এ প্লাস থাকবে, আইসিটিতে আপনাদের 100% এ প্লাস থাকবে। সামিরা তান্না শর্ট সাজেশন পাবলিশড হবে, আমরা খুব দ্রুতই পাবলিশ করে দেব, আপনারা পেয়ে যাবেন। ওকে, দেখেন ইএফএলস কিভাবে কাজ করে, এই যে হচ্ছে তার বেসিক স্ট্রাকচার। আমরা কিছু এক্সাম্পল পড়লেই আমরা বুঝে যাব। ওকে, আমরা এক্সাম্পলে চলে যাই। দেখেন রাফি ভাইয়ের বিয়ের বয়স হয়েছে কিনা, এটা আমরা ইএফএল দিয়ে দেখব। রাফি ভাইয়ের বিয়ের বয়স হয়েছে কিনা। বাংলাদেশে নরমালি বিয়ের বয়সের জন্য ছেলেদের, রাফি যেহেতু ছেলে, হ্যাঁ রাফি নামটা ছেলে, ছেলেদের বিয়ের বয়স কত? ছেলেদের বিয়ের বয়স হচ্ছে মিনিমাম 21, রাইট? এটা হচ্ছে শর্ত। একটা ছেলের যদি 21 বছর হয় তাহলে সে কি করতে পারবে? বিয়ে করতে পারবে, এটা হচ্ছে শর্ত। প্রশ্ন হচ্ছে রাফি ভাইয়ের বিয়ের বয়স হয়েছে কিনা। যদি রাফি ভাইয়ের বয়স 21 হয়ে থাকে বা তার উপরে, 21 বা তার বেশি যদি এটা হয়ে থাকে তাহলে কি তার বিয়ের বয়স হয়েছে। আর যদি তার বয়স 21-এর নিচে হয় তাহলে তার বিয়ের বয়স হয়েছে না। এটাই তো শর্ত, রাইট? এইটাই তো শর্ত। ওকে, দেখেন এটা তাহলে আমরা করে ফেলি। ওকে 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 ওকে, দেখেন আমাদের মেইন ফাংশন থেকে কাজ শুরু হয়। আমি রাফি ভাইয়ের বয়সের জন্য ওয়াই নামে একটা ভেরিয়েবল নিলাম। আমি ওয়াই এর ভ্যালু কত জানি না, ওয়াই এর ভেরিয়েবলের মানটা ইউজারের কাছ থেকে স্ক্যান করে নিব। ইউজারকে বলতে চাই রাফির বয়সটা দাও, তারপরে আমি এই কন্ডিশন দেব, ইফ কন্ডিশন। দেখেন কন্ডিশন কি আমরা জানি, আমরা এই যে একটু আগে পড়ে আসছি, একটু আগে কি পড়ে আসছি আগের স্লাইডে, এই যে একটু আগে পড়ে আসছি, এটা হচ্ছে ইফ এলস লেখার স্ট্রাকচার। ইফ এলস লেখার স্ট্রাকচারটা কি? এই যে ইফ দিয়ে ব্র্যাকেটে কি দিব? কন্ডিশন দিব, শর্ত দিব। শর্ত যদি মানে তো এই ব্লক প্রিন্ট করবে, আর না হলে এলস এ যে ব্লক দিবে এটা প্রিন্ট করবে। আমরা এখন এই জিনিসটাই লিখবো যে ইফে কি দিব? আমরা শর্ত দিব। শর্ত কি? শর্ত হচ্ছে এই যে রাফি ভাইয়ের বয়স, এই বয়সটা যদি কি হয়? 21-এর চেয়ে বড় হয় এবং সমান হয়। দেখেন বড় সমান দুইটাই কিন্তু দিতে হবে। যদি 21-এর চেয়ে বড় হয় এবং সমান হয়, এই যে আমি কন্ডিশন মানে শর্তটা দিয়ে দিলাম, যদি এটা হয় তাহলে কি প্রিন্ট করবে? রাফির বিয়ের বয়স হয়েছে। রাফি বিয়ে করতে পারবা? হ্যাঁ, বিয়ের বয়স হয়েছে, শুধু বলে দিই হয়েছে। হ্যাঁ, ওকে, হয়েছে। কারণ আপনি ডাবল কোটেশনে যাই দিবেন তাই প্রিন্ট করবে। আপনি ডাবল কোটেশনে যদি লিখেন ভাইয়ের বিয়ের বয়স হয়েছে, তাও লিখতে পারেন। আমার হাতে সময় কম, শুধু আমি লিখছি হয়েছে। আপনি ডাবল কোটেশনে যাই লিখেন তাই প্রিন্ট করবে। ওকে, যদি এই শর্ত না মানে, যদি 21 বছরের বেশি না হয় তাহলে এলসে চলে আসবে। এলসে আর কন্ডিশন দিব না, এলসে কোনো কন্ডিশন হয় না। এলসে আমি ডিরেক্ট প্রিন্ট ফাংশনে বলে দিব হয় নাই, বিয়ের বয়স হয় নাই, তুমি ধৈর্য ধরো, তোমার বিয়ের বয়স হোক, পরে তুমি বিয়ে করতে পারবা। এই হচ্ছে সি প্রোগ্রাম। দেখেন বুঝছেন কিনা, দেখেন বুঝছেন কিনা, দেখেন জাস্ট এই জিনিসটা খেয়াল করেন। এই যে ইফ দিয়ে কন্ডিশন, তারপরে এই শর্ত, যদি এই শর্ত মানে রাফির বয়স যদি 21 বছরের বড় হয় তাহলে সে বিয়ে করতে পারবে। যদি এই শর্ত না মানে তাহলে এলসে চলে আসবে। হ্যাঁ, স্ট্রাকচারটা জাস্ট দেখেন, ইফ এলস এর স্ট্রাকচারটা শুধু খেয়াল করেন, অন্য কোনো কিছু খেয়াল করতে হবে না। হ্যাঁ, অন্য কোনো কিছু খেয়াল করতে হবে না, শুধু এখান থেকে এতটুকু পার্ট দেখেন আপনারা, কারণ এটাই হচ্ছে এখানকার মেইন পার্ট। হ্যাঁ, বাকিগুলা তো নর্মাল, এই পার্টটা শুধু আপনারা দেখেন। সামিনা তানা, ওনার বয়স 25-এর উপরে। হ্যাঁ, ওনার বয়স 25-এর উপরে, ওনার বিয়ের বয়স হয়ে গেছে। তাহলে ওনার বিয়ের বয়স হয়ে গেছে। ওকে, নেক্সট আমরা তাহলে নেক্সট স্লাইডে যাই। বোঝা হয়ে গেলে নেক্সট স্লাইডে যাই। দেখেন রাফি ভাই ভোটার কিনা, আমরা এখন দেখবো যে রাফি ভাই ভোটার হয়েছে কিনা, সে ভোট দিতে পারবে কিনা। আমরা জানি বাংলাদেশে ভোটার হওয়ার শর্ত হচ্ছে তার বয়স 18 হইতে হবে। বাংলাদেশে ভোটার হওয়ার শর্ত কি? তার বয়স কত হইতে হবে? 18 হইতে হবে, 18+, মানে 18 বা তার বেশি। সে যদি 18+ হয় আর তার বয়স যদি 18-র বেশি হয় তাহলে সে ভোট দিতে পারবে, তাহলে সে ভোটার হবে, রাইট? তাহলে আমাদের কন্ডিশন কি হবে? আমি উপরে আর বেসিক গুলো লিখতেছি না, আমি জাস্ট কন্ডিশনটা দেখাচ্ছি। ইফ রাফি ভাইয়ের বয়স যদি কি হয়? 18-র চেয়ে বড় হয় বা বেশি হয় বা তার সমান হয়, তাহলে কি প্রিন্ট করতে পারবে? সে কি
ভোটার, রাইট? সে কি ভোটার, রাইট? অন্যথায় এলস, তার যদি 18 কম হয়, যদি এই শর্ত না মানে, তাহলে সে কি প্রিন্ট করবে? সে প্রিন্ট করবে কি নট ভোটার। তুমি এখনো ভোটার হও নাই, বড় হও তারপরে ভোট দিত। সরি, হ্যাঁ ঠিকই তো ছিল। ওকে, এই রাফি ভাইয়া মনে মনে ভাবছে এই ক্লাসটা যদি আমার মা বাবা দেখতো তাহলে আমার কপাল খুলে যাইতো। রাফি, সত্য সত্য। রাফি ভাই, নেক্সট দেখেন, এটা আশা করছি আপনারা বুঝবেন। একটা নাম্বার ধনাত্মক নাকি ঋণাত্মক, এটা আমরা কেমনে চেক করবো? একটা নাম্বার ধনাত্মক নাকি ঋণাত্মক, একটা নাম্বার ধনাত্মক বা ঋণাত্মক হওয়ার শর্ত কি? একটা নাম্বার ধনাত্মক বা ঋণাত্মক হওয়ার শর্ত হচ্ছে সেই নাম্বারটা যদি 0-র চেয়ে বড় হয়, নাম্বারটা কি হয় 0-র চেয়ে বড় হয়, তাহলে সে কি, সে হচ্ছে ধনাত্মক নাম্বার, মানে হচ্ছে পজিটিভ নাম্বার। আর যদি সে কি হয় 0-র চেয়ে ছোট হয়, তাহলে সে কি নাম্বার, নেগেটিভ নাম্বার। এই শর্তের মাধ্যমে আমি কি করতে পারি, একটা নাম্বার ধনাত্মক না ঋণাত্মক এটা আমি চেক করতে পারি, রাইট? বুঝছেন কিনা দেখেন, বুঝছেন কিনা দেখেন। ধনাত্মক একটা নাম্বার ধনাত্মক বা ঋণাত্মক হওয়ার শর্ত কি? শর্ত হচ্ছে এই নাম্বারটা যদি 0-র চেয়ে বড় হয়, যদি এটা হয় তাহলে সে কি পজিটিভ নাম্বার, আর যদি এটা হয় তাহলে সে কি নাম্বার, নেগেটিভ নাম্বার, রাইট? এটা আমরা এখন ইফ এলস দিয়ে করে ফেলবো। ওকে, এটা এখন আমরা ইফ এলস দিয়ে করে ফেলবো। দেখেন কন্ডিশন, ইফ যদি নাম্বারটা 0-র চেয়ে বড় হয়, ওকে, তাহলে সে কি প্রিন্ট করবে, সে প্রিন্ট করবে হচ্ছে কি নাম্বারটা পজিটিভ। ওকে, এলস, এলস এর কন্ডিশন দিতে হবে না, কারণ নাম্বারটা যদি পজিটিভ না হয়, দুইটাই শর্ত, পজিটিভ নয়তো নেগেটিভ। নাম্বারটা যদি পজিটিভ না হয় তাহলে আমি ইজিলি বলে দিতে পারি নাম্বারটা কি হবে, নেগেটিভ। ওকে, এই তো বুঝছি, ভেরি গুড। আমরা তাহলে এখন মেইন কাজে চলে যাই। এবার আমরা দেখবো হচ্ছে ইফ এলস এর একাধিক শর্ত। আমরা এতক্ষণ যে ইফ এলস পড়ছি এগুলা মাত্র একটা শর্ত ছিল। হ্যাঁ, আমরা যে এতক্ষণ ইফ এলস পড়ছি শর্ত ছিল একটা। এখন ইফ এলস এ যদি একাধিক শর্ত থাকে তখন আমরা কি কাজটা করব? সে ফর এক্সাম্পল গ্রুপ, গ্রুপের এক্সাম্পলটা কিরকম, মনে করেন আপনাদের ক্লাসে স্টুডেন্ট আসে হচ্ছে 100 জন স্টুডেন্ট আছে আপনাদের ক্লাসে, ঠিক আছে? এখন স্যারের চিন্তা করলো যে 100 জন স্টুডেন্ট তো এক ক্লাসে ক্লাস করানো সম্ভব না, এতজন সিটও নাই। স্যার কি করলো, 1 থেকে 20 পর্যন্ত রুল যার তাদেরকে কি করলো, একটা এ গ্রুপ বানাইছে। আবার 21 থেকে মনে করেন যে 70 পর্যন্ত রুল যার তাদেরকে বি গ্রুপে বানাই দিছে। আবার 71 থেকে 100 পর্যন্ত রুল যার তাদেরকে সি গ্রুপে ভাগ করছে। এখন দেখেন কন্ডিশন কিন্তু অনেকগুলা। আমরা এতক্ষণ এফ এলস পড়ছি, শুধুমাত্র কন্ডিশন ছিল একটা। যদি কন্ডিশন পার্ট একাধিক হয়, যদি কন্ডিশন পার্ট একাধিক হয় তখন আমাদের বেসিক স্ট্রাকচারটা কেমন হবে? ওকে, আমি আপনাদেরকে একটু পিছন থেকে ঘুরে নিয়ে আসি বোঝানোর জন্য। যদি একটা কন্ডিশন হয় তখন স্ট্রাকচারটা হবে হচ্ছে এরকম, ইফ কন্ডিশন অথবা হচ্ছে এলস। এটা হচ্ছে স্ট্রাকচার যদি কন্ডিশন একটা হয়। যদি কন্ডিশন অনেকগুলো হয়, বহু কন্ডিশন হয়, যদি কন্ডিশন, কই ভাই কই গেলি, যদি কন্ডিশন বহু হয় তখন স্ট্রাকচারটা কিরকম হবে খেয়াল করেন। তখন স্ট্রাকচারটা হবে হচ্ছে, প্রথমে আমরা ইফে একটা কন্ডিশন দিব, কন্ডিশন একটা দিব, কন্ডিশন নাম্বার 1। প্রথমে আমরা ইফে একটা কন্ডিশন দিব, যদি এই কন্ডিশন সত্য হয় এই ব্লকে যা দিবেন তা প্রিন্ট করবে। তারপরে আমরা এলস ইফ দিয়ে আমরা একাধিক কন্ডিশন ব্যবহার করতে পারবো। আপনি এরকম এলস ইফ দিয়ে আপনার যে কটা কন্ডিশন ইচ্ছা ততগুলা কন্ডিশন আপনি ব্যবহার করতে পারবেন। এলস ইফ এ আপনি সেকেন্ড কন্ডিশন দিবেন, কন্ডিশন নাম্বার 2। তারপরে যে এই ব্লকের মধ্যে আপনি যাই দিবেন তাই প্রিন্ট করবে। এরকম আপনি যখন আপনার একাধিক কন্ডিশন থাকবে তখন এরকম আপনি একাধিক এক কন্ডিশন দিয়ে দিয়ে আপনি কি করতে পারবেন, প্রোগ্রামটা রচনা করতে পারবেন। আমরা একাধিক কন্ডিশনের জন্য কি ব্যবহার করবো, এলস ইফ। একটা কথা মনে রাখতে হবে, প্রথমটা মাস্ট ইফ হইতে হবে, প্রথমটা মাস্ট ইফ, পরে যদি আরো কন্ডিশন থাকে পরের গুলো হবে হচ্ছে এলস ইফ। আপনি এরকম এলস ইফ দিয়ে 1000টা কন্ডিশন দিতে পারবেন, কোনো সমস্যা নাই।
আশা করছি বুঝতে পারছেন। এই জিনিসটা কে কে বুঝেন না একটু অনুগ্রহ করে জানাবেন। ওকে, কে কে বুঝেন না একটু অনুগ্রহ করে জানাবেন। আমরা যদি এই প্রোগ্রামটাই যদি লিখি, তাহলে আমাদের কন্ডিশনটা কিরকম হবে দেখেন। কন্ডিশন হবে এরকম, ইফ নাম্বার যদি কি হয় 1 থেকে বড় হয় এবং নাম্বারটা যদি কি হয় 20 এর ছোট হয়, তাহলে সে কোন দলে যাবে? সে যাবে হচ্ছে এ দলে, রাইট? এলস ইফ নাম্বারটা যদি কি হয় 21 এর চেয়ে বড় হয়, এটা কিন্তু ইকুয়াল সাইন দিছে, হ্যাঁ। নাম্বারটা যদি কি হয় 21 এর চেয়ে বড় হয় এবং কি 70 এর চেয়ে ছোট, তাহলে কি প্রিন্ট করবে? সে কোন দলে যাবে? বি দলে। এলস ইফ, কারণ কন্ডিশন আরো আছে, আপনি এরকম একাধিক কন্ডিশন এলস ইফ দিয়ে অনেকগুলো কন্ডিশন দিতে পারেন। পরের কন্ডিশন কি 71 থেকে 100, যদি নাম্বারটা কি হয় 71 থেকে বড় হয় এবং 100 এর ছোট হয়, তাহলে ফলাফল কি প্রিন্ট করবে? ফলাফল প্রিন্ট করবে সে কোন দলে? সি দলে। দেখেন, যদি একাধিক কন্ডিশন থাকে, প্রথম আমি ইফ দিয়ে শুরু করে পরবর্তীকালে এলস ইফ দিয়ে আমি এরকম অনেকগুলো কন্ডিশন দিতে পারবো। এই হচ্ছে একাধিক কন্ডিশনের কাজ। নেট সমস্যা করে, নেট সমস্যা কি আমার করে না আপনাদের করে? নেট সমস্যা কি আমার করে না আপনাদের করে? ওকে, আমরা তাহলে মেইন কাজে চলে যাই। দেখেন, তিনটা সংখ্যার বড় সংখ্যা নির্ণয়ের জন্য আমরা এখন অ্যালগরিদম পড়বো। 37 বেজে গেছে ভাই, সাজেশনের ডেমো দেখা যাবে? তিনটা সংখ্যার বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম। আমরা তিনটা সংখ্যার মধ্যে দেখবো কোন সংখ্যাটা সবচেয়ে বড়, তার অ্যালগরিদম নির্ণয় করব। যদিও এটা আমি গত ক্লাসে ফ্রি ক্লাসে বুঝিয়েছিলাম, আমি আরেকবার বলি। তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের লজিকটা কি? লজিকটা হচ্ছে, মনে করেন এ বি সি, এ হচ্ছে তিনটা সংখ্যা। এই তিনটা সংখ্যার মধ্যে কে বড় সংখ্যা এটা আমি জানি না, এটা আমি লজিক দিয়ে বের করব। ওকে, কে বড় সংখ্যা এটা আমি জানি না, এই তিনটা সংখ্যার মধ্যে আমি লজিক দিয়ে বের করব কোনটা বড় নাম্বার। দেখেন, লজিক নাম্বার 1, যদি এ বি এর চেয়ে বড় হয় এবং এ যদি সি এর চেয়ে বড় হয়, দেখেন যদি এই কন্ডিশনটা মানে, তাহলে আমি বলে দিতে পারি না এ হচ্ছে বড় নাম্বার। যদি এই কন্ডিশন মানে এ বি এর চেয়েও বড়, সি এর চেয়েও বড়, তাহলে আমি ইজিলি বলে দিতে পারি এ হচ্ছে বড় নাম্বার। যদি এই কন্ডিশন না মানে, তাহলে আমি চেক দিব যে বি যদি এ এর চেয়ে বড় হয় এবং বি যদি সি এর চেয়ে বড় হয়, তাহলে ইজিলি বলে দিব বি হচ্ছে বড় নাম্বার। যদি এইটাও বড় নাম্বার না হয়, ইয়াও বড় নাম্বার না, বিও বড় নাম্বার না, তাহলে আমার হাতে অপশন একটাই সি, তাহলে আমি ইজিলি বলে দিতে পারি, পর আর শর্ত দেওয়ার দরকার নাই, ইজিলি বলে দেব সি হচ্ছে বড় নাম্বার। এই লজিক দিয়ে আমি বলে দিতে পারবো তিনটা সংখ্যার মধ্যে কে বড় নাম্বার, কে ছোট নাম্বার। ওকে, তাহলে আমরা উদাহরণে চলে যাই। ওকে, দেখেন, আমরা এখন অ্যালগরিদম পড়বো। অ্যালগরিদম মানে হচ্ছে কোনো একটা কাজ ধাপে ধাপে সমাধান করা। শুরু করলাম, তিনটা সংখ্যা নিলাম। প্রথম শর্ত, প্রথম সংখ্যাটি কি দ্বিতীয় তৃতীয় সংখ্যার চেয়ে অপেক্ষা বড়। এই যে একটু আগে আমি বলেছিলাম যে প্রথম সংখ্যাটা কি বি এর চেয়ে বড়, বি মানে হচ্ছে দ্বিতীয় সংখ্যা এবং সি মানে হচ্ছে তৃতীয় সংখ্যা। দেখেন, এইটা কি দ্বিতীয় সংখ্যার চেয়ে বড় এবং তৃতীয় সংখ্যার চেয়ে বড়। যদি এটা বড় হয় তাহলে হচ্ছে বড় নাম্বার। যদি এটা হ্যাঁ হয়, আনসার যদি কি হয় হ্যাঁ হয়, তাহলে প্রথম সংখ্যাটি বড় এবং হচ্ছে ফলাফল চাপো। আর যদি আনসার না হয়, যদি এটা না হয়, এটা যদি মিথ্যা হয়, তাহলে পরবর্তী কন্ডিশন চেক দিবে। পরবর্তী কন্ডিশনটা কি ছিল যে বি এর চেয়েও বড়, সি এর চেয়েও বড়, তাহলে ফলাফল চাপো কি বি। এই যে আমি চেক দিব যে দ্বিতীয় সংখ্যাটা কি প্রথম ও তৃতীয় সংখ্যার চেয়ে বড়। যদি হয় তাহলে হ্যাঁ দ্বিতীয় সংখ্যাটা বড়, আর যদি না হয় তাহলে আমার আর পরে কন্ডিশন চেক দিতে হবে না, পরে আমি ইজিলি বলে দিতে পারবো কি তৃতীয় সংখ্যা বড়। কারণ প্রথম সংখ্যাও যদি বড় না হয়, দ্বিতীয় সংখ্যাও যদি বড় না হয়, তাহলে আমি কি ইজিলি বলে দিব তৃতীয় সংখ্যাটা হচ্ছে বড় নাম্বার। এই হচ্ছে অ্যালগরিদম। কে বুঝেন নাই বলেন, কে বুঝেন নাই একটু দ্রুত বলেন, আমরা ফ্লো চার্টে যাব। কে বুঝেন না একটু দ্রুত বলেন। ওকে, নেক্সট দেখেন ফ্লো চার্টটা দেখেন। তিনটা সংখ্যার বড় সংখ্যা নির্ণয়ের জন্য ফ্লো চার্টটা দেখেন। আমি তিনটা সংখ্যা নিলাম, এই দেখেন আমি শর্ত দিচ্ছি
যে এ যদি বি এর চেয়ে বড় হয় এবং এ কি সি এর চেয়ে বড় হয়, যদি এটা হয়, যদি আনসার কি হয় ইয়াস হয়, যদি এই কন্ডিশন এই শর্ত যদি ইয়াস হয় তাহলে এ হচ্ছে কি বড় নাম্বার। যদি এটা নো হয়, এই কন্ডিশন যদি মিথ্যা হয় তাহলে এইখানে আসবে। এখানে দেখবে যে বি এর চেয়েও বড় এবং বি কি সি এর চেয়েও বড়। এই আনসার যদি ইয়াস হয় তাহলে চাপে কি বি হচ্ছে বড় নাম্বার। আবার এইটাও যদি নো হয়, এইটা নো হলে এটা চেক দিবে, এইটাও নো হলে আমি ইজিলি বলে দিব সি হচ্ছে কি বড় নাম্বার, কারণ সি আর চেক দেওয়ার দরকার নাই। দেখেন বুঝছেন কিনা, দেখেন বুঝছেন কিনা, দেখেন বুঝছেন কিনা। প্রোগ্রাম এই কন্ডিশনে আসবে, এই কন্ডিশনে এসে যদি এই কন্ডিশন সত্য হয়, এই কন্ডিশন যদি ইয়েস হয় তাহলে এইখানে আসবে, আর যদি এই কন্ডিশন নো হয় তাহলে এইখানে যাবে। কখন এইখানে আসবে আর কখন এইখানে আসবে এটা আপনাদের একটু বুঝতে হবে, এই জিনিসটা বুঝতে পারলেই হবে। এইখানে কখন আসবে যদি এই কন্ডিশন ইয়েস হয় মানে সত্য হয়, এইখানে কখন আসবে যদি এই কন্ডিশন মিথ্যা হয় নো হয় তাহলে এখানে আসবে। এইটা বুঝলে আপনাদের ফ্লোচার্ট বুঝে যাবেন। একটু আমাকে একটু অনুগ্রহ করে জানান ফ্লোচার্টটা বুঝছেন কিনা, না বুঝে তো আমার পরবর্তী না নাই পরেরটা আমরা এমিন জানি একটু স্লো পড়াতে বলতেছে, কোনো সমস্যা নেই, আমরা স্লো পড়াবো, কোনো সমস্যা নেই। এটা আমি গত ক্লাসে পড়িয়েছিলাম ফ্রি ক্লাসে, যার জন্য আমি একটু দ্রুত যাচ্ছি। চন্দ্রিকা বুঝান, চন্দ্রিকা সরকার আরেকবার বুঝান। ওকে, দেখেন আমরা আরেকবার বুঝাচ্ছি। আমাদের প্রশ্ন হচ্ছে তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের জন্য ফ্লো চার্ট। আমরা অলরেডি লজিক করে ফেলছি কিভাবে আমরা তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করব। তিনটা সংখ্যা আমি নিলাম, এবার আমি দেখবো তিনটার মধ্যে কে বড়। এইখানে আসলো, এখানে আমি এসে কন্ডিশন চেক দিচ্ছি, কন্ডিশন চেক দিচ্ছি যে এ কি বি এর চেয়েও বড় এবং এ কি সি এর চেয়েও বড়। যদি এই কন্ডিশন হয়, যদি এ বি এর চেয়েও বড় হয়, এ যদি সি এর চেয়েও বড় হয়, যদি আনসার আমার ইয়াস হয় তাহলে আমি বলবো ইয়া হচ্ছে বড় নাম্বার। যদি আমার আনসারটা নো হয় তাহলে আমি এইখানে আসবো, তাহলে আমি এইখানে যাব না। আনসার যদি নো হয়, নো কখন হবে যখন কন্ডিশন মিথ্যা হবে, কন্ডিশন যখন সত্য হবে তখন ইয়াস হবে। কন্ডিশন যদি মিথ্যা হয় তাহলে নো হবে, নো হয়ে এখানে আসবে। এখানে এসে দেখবে যে বি কি এ এর চেয়ে বড় এবং বি কি সি এর চেয়ে বড়। যদি এই কন্ডিশন সত্য হয়, এটা যদি ইয়াস হয় তাহলে ফলাফল চাপে বি হচ্ছে বড় নাম্বার। আর যদি এইটাও মিথ্যা হয় নো হয় তাহলে ফলাফল চাপে সি হচ্ছে বড় নাম্বার। এখানে তো আসলে তেমন বোঝার মতো আসলে কোনো কিছু নাই। কন্ডিশনে চিত্তা মহসিন মিনতে মহসিন, আগে তো অন্যরকম করছিলাম। অন্যরকম বলতে আমার কাছে মনে হয়েছে এর চেয়ে সহজ আর কোনো উপায় নাই, এর চেয়ে সহজ। আপনারা হয়তো অন্যভাবে ফ্লোচার্ট করতে পারেন। আর ফ্লোচার্ট মানে কি? ফ্লোচার্ট মানে হচ্ছে কোনো একটা কাজ চিত্রের মাধ্যমে দেখানো। অনেকেই হয়তো এই জিনিসটা এরকম ধারাবাহিক ভাবে না দেখায়া আপনাদের বইয়ে দেখবেন যে এই কন্ডিশনটা এইদিকে দিছে, যে নো হইলে এদিকে আসবে, এদিকে দিছে, পরে এদিকে মিলাই এরকম ভাবে দিয়া, পরে এরকম ভাবে মিলাইছে। আপনি যেভাবে মিলান ধারাবাহিক ভাবে আপনার তো যদি কন্ডিশন মোতাবেক করেন আপনার মিলবে। আমার কাছে মনে হয়েছে এইভাবে বুঝালে ইজিলি বুঝবে। যদি এই কন্ডিশন সত্য হয় এ বড় নাম্বার, এই কন্ডিশন সত্য হলে বি বড় নাম্বার, এই দুটা থেকে কোনোটাই সত্য না হলে সি বড় নাম্বার। আমার কাছে মনে হয়েছে এইভাবে বুঝালে আপনারা ইজিলি বুঝতে পারবেন। আর আপনারা যদি আপনাদের বইয়ের মতো করেও করেন কোনো সমস্যা নাই। আপনারা যদি আপনাদের বইয়ের মতো করে করেন কোনো সমস্যা নাই। আমার কাছে এটা ইজি মনে হয়েছে, এই জন্য এটা আমি আপনাদেরকে দিলাম। হ্যাঁ, নেক্সট এবার আমরা সি প্রোগ্রামটা নির্ণয় করে ফেলবো। সি প্রোগ্রামটা দেখেন, আমি কিন্তু বেসিক স্ট্রাকচার লিখতেছি না যে ইনক্লুড স্টুডিও ডট এইচ, তারপরে এই মেইন ফাংশন নেওয়া, তিনটা ভেরিয়েবল নেওয়া, তিনটা ভেরিয়েবল স্ক্যান করা, এগুলো আমি লিখতেছি না। আমি জাস্ট মেইন পার্টটা দেখাচ্ছি। দেখেন, প্রথম শর্ত, ইফ এ যদি বি এর চেয়ে বড় হয় এবং এ যদি আমার সি এর চেয়ে বড় হয়। ওকে, এ যদি বি এর চেয়ে বড় হয় এবং এ যদি সি এর চেয়ে বড় হয় তাহলে ফলাফল চাপে কি এ হচ্ছে বড় নাম্বার, এ হচ্ছে কি বড় নাম্বার, রাইট? এলস ইফ বি যদি এর চেয়ে বড় হয় এবং বি যদি সি এর চেয়ে বড় হয় তাহলে ফলাফল চাপে কি বি হচ্ছে বড় নাম্বার। আর এখানে আর কন্ডিশন দেওয়া দরকার নাই। দুইটা যদি একটা সত্য না হয় তাহলে এটা ডিরেক্ট প্রিন্ট করে দিবে।
সি হচ্ছে 15 নম্বর। এখানে আর চেক কন্ডিশন চেক করা দরকার নেই। দেখেন বুঝছেন কিনা, দেখেন বুঝছেন কিনা, দেখেন বুঝছেন কিনা। দেখেন বুঝছেন কিনা, দেখেন বুঝছেন কিনা, দেখেন বুঝছেন কিনা। মনা বিনতে মহসিন বুঝছি, ব্রিলিয়েন্ট। আর বাকিরা যারা আছেন আপনারা একটু রেসপন্স করেন ভাই, আপনারা একটু রেসপন্স করেন, না বুঝলে বলেন ভাই যে বুঝাই কোথায় বুঝাইতে হবে এটা এগুলো বলেন না। লাস্টের কোনটি এলসিফ যখন দিবেন তখন আপনি কন্ডিশন দিবেন। আপনি চাইলে এই লাইনটা এলসিফ দিয়েও করতে পারেন, আপনি চাইলে এটা এলসিফ দিয়েও করতে পারবেন। এলসিফ দিয়ে করলে আপনাকে কন্ডিশন দিতে হবে। আপনি যদি এলসিফ ব্যবহার করেন তাহলে মাস্ট কন্ডিশন দিতে হবে, আর যদি আপনি এলস ব্যবহার করেন তাহলে কন্ডিশন দেওয়ার দরকার নাই। এলস এর কাজ হচ্ছে যে উপরে যে শর্তগুলো থাকবে এগুলা যদি সত্য না হয়, এগুলা যদি ট্রু না হয়, তাহলে এলসে আপনি যাই দেবে তাই প্রিন্ট করবে। এটা হচ্ছে এলস এর কাজ। আমি এলস এর কাজটা আরেকবার ক্লিয়ার করি। উপরে মনে করেন আপনি অনেকগুলো শর্ত দিলেন, কোন শর্তই যদি না মানে তাহলে এলসে আপনি যাই দিবেন ফলাফল তাই প্রিন্ট করবে। এলসে আপনি যাই দিবেন ফলাফল তাই প্রিন্ট করবে। এটা যদি বাস্তব একটা উদাহরণ দিই, মনে করেন বাস্তব একটা উদাহরণ দিই, আমরা ইউএসডি কোড ডায়াল করি না, ইউএসএসডি কোড মোবাইলে কোনো কিছু অফার জানতে গিয়ে আমরা ইউএসএসডি কোড ডায়াল করি এরকম ভাবে *121# অথবা *5000#, অথবা আমরা বিকাশের কোড ডায়াল করি না *247#, এরকম আমরা কোড ডায়াল করি এসএসডি কোড। আমি বিকাশ দিয়ে উদাহরণ দিই, আপনারা সবাই বিকাশ চালান, আমি বিকাশ দিয়ে উদাহরণ দিই। মনে করেন আপনি *247# ডায়াল করলেন, ওকে। ডায়াল করার পর আপনাকে এরকম অপশন দেওয়া হয়, 1 নম্বরে অপশন দেয় সেন্ড মানি, 2 নম্বরে অপশন দেয় মোবাইল রিচার্জ, 3 নম্বরে ক্যাশ আউট, 4 নম্বরে এটসেট্রা, এরকম অপশন দেয় আপনাকে, রাইট। আপনি পরে কি করেন, এখান থেকে একটা অপশন সিলেক্ট করেন 2, মনে করেন আপনি 2 সিলেক্ট করলেন, এখান থেকে 2 সিলেক্ট করলে 2 এর মধ্যে যেটা থাকে এটার ভিতরে ঢুকবে। এখন মনে করেন এখানে যে অপশনগুলো আছে, এখানে মনে করেন 1 থেকে 6 পর্যন্ত এরকম মনে করেন 6টা অপশন আছে, হ্যাঁ। আপনি মনে করেন 1 থেকে 6 পর্যন্ত যে 6টা অপশন আছে এই 6টা অপশন আপনি সিলেক্ট করলেন না, আপনি সিলেক্ট করলেন মনে করেন 8 লিখলেন আপনি, যেটা 8 এখানে নাই। তখন আপনাকে মোবাইল একটা ইরর দেখাবে, কি এই টাইপের ইরর দেখে পারে যে সরি আপনি ভুল নাম্বার ডায়াল করছেন, অনুগ্রহ করে উপরের যে কোনো একটা 1 থেকে 6 পর্যন্ত যে কোনো একটা ডায়াল করেন। এই লেখাটা প্রোগ্রামার বা সিস্টেমটা কিভাবে ডেভেলপ করছে, যে এইভাবে ডেভেলপ করছে যে বললো যে তুমি যদি তোমার যদি এটা দরকার হয় তাহলে 1 চাপো, তোমার যদি এটা দরকার হয় 2 চাপো, তোমার যদি উপরে কোনোটা দরকার না হয় তাহলে 0 চাপো, এরকম বলে, রাইট। যদি উপরে কোনোটাই আপনার প্রয়োজন না হয় তাহলে আপনি এখানে যাই দিবেন, মানে আপনার উপরে কোনো কিছু দরকার নাই, এখানে যাই দিবেন তাই প্রিন্ট করবে, ওকে। এটা এলসিএফ দিয়ে কিভাবে করব, এলসিএফ দিয়ে চাইলে আপনি এরকম কন্ডিশন দিয়ে দিতে পারেন যে সি যদি এর চেয়ে বড় হয় এবং সি যদি বি এর চেয়ে বড় হয় তাহলে প্রিন্ট করবে কি সি হচ্ছে বড় নাম্বার, ওকে। সি হচ্ছে বড় নাম্বার। যেহেতু আমার এখানে নাম্বার কয়টা, 3টা, আমার নাম্বার কয়টা, 3টা। এ যদি বড় না হয়, বি যদি বড় না হয়, তাহলে আমার সি কি কন্ডিশন দিয়ে বলতে হবে যে সি বড় নাম্বার। সি আমি ইজিলি বলে দিতে পারবো কোনো প্রকার কন্ডিশন ছাড়াই সি হচ্ছে বড় নাম্বার। যেহেতু আমি কোনো প্রকার কন্ডিশন দেই নাই, এই জন্য আমি আর এই যে এই লাইনটা এতটুকু আর আমি লিখি নাই, ওকে। এই যে এতটুকু আর কন্ডিশন দেই নাই, ডিরেক্ট আমি বলে দিলাম যে যদি এই দুইটা কন্ডিশন না মানে, এ যদি বড় না হয় বিও যদি বড় না হয়, এই দুটো কন্ডিশন যদি না মানে তাহলে এলসে বলে দেবো ইজিলি সি হচ্ছে কি বড় নাম্বার। এটার কন্ডিশন মানবে না, ইজিলি বলে দিবে, ওকে। না, সাদে ইসলাম বলছে 2টা না দিয়ে 1টা দিলে হবে না, না ভাইয়া হবে না, কারণ এন্ড মানে 2টা দিতে হবে। এই অপারেটর দ্বারা কম্পিউটার এন্ড বোঝায়, 2টা দিতে হবে, 1টা দিলে হবে না, 2টা দিতে হবে, এন্ড 2টা দিতে হবে। কম্পাইলার না দিয়ে এরর দেখাবে, কিন্তু আপনাদের যে খাতা দেখবে সে চাইলে নাম্বার দিবে, সে নাম্বার দিবে, কিন্তু আপনি যদি একজন প্রোগ্রামার হয়ে যদি কোড ব্লকসে কোড করেন তাহলে কিন্তু এরর দেখাবে। আপনি 1টা দিলে নাম্বার দিবে, 1টা দিলে নাম্বার দিবে, কোনো সমস্যা নাই, টিচার নাম্বার দিবে, হ্যাঁ। আপনি যদি 1টা দেন, কারণ এটা দ্বারা বোঝানো যে আমি এন্ড অপারেটর ব্যবহার করতেছি, হ্যাঁ। আপনাদের এখানে খাতায় থিওরি লিখতেছেন, থিওরিতে মনে রাখবেন কোনো ভুল নাই, থিওরিতে কোনো ভুল নাই। যেমন একটা কথা বলে থাকবে যে ইংরেজি স্পোকেনে কোনো ভুল নাই, কিন্তু আপনি যদি গ্রামাটিক্যাল ইংলিশ পড়েন, গ্রামার লিখেন তাহলে ভুল হবে। গ্রামার ইংলিশ আর স্পোকেন ইংলিশ দুইটা কিন্তু 2 জিনিস। আমি একটু লিখে বলি আপনাদেরকে, স্পোকেন ইংলিশ
আর হচ্ছে গ্রামার ইংলিশ। ভাই দুইটা কিন্তু দুই জিনিস। গ্রামার মানে এখানে কিন্তু গ্রামার মিলতে হবে, স্পোকেন ইংলিশে গ্রামার না মিললেও হবে। আপনি যেটা বুঝাতে চাচ্ছেন সেইটা বুঝলেই হইল, আপনি যেটা বুঝাতে চাচ্ছেন সেটা বুঝলেই হইলো। আমি আপনাদেরকে একটা মজার ঘটনা শেয়ার করি। আমি যখন চাকরিতে ফার্স্ট জয়েন করি 2022-এ, আজ থেকে আরো 2 বছর আগে, যখন আমি 2022-এ ফার্স্ট চাকরিতে জয়েন করি, আমার ফরেনারদের সাথে মিটিং। আমার যে বস ম্যানেজিং ডিরেক্টর উনি হচ্ছে চাইনিজ। তো আমার ফরেনারদের সাথে যখন মিটিং হয়, আমি এতটা ভয়ে ছিলাম যে ইংরেজিতে আমি কিভাবে কথা বলবো, কারণ ইংরেজিতে নর্মালি কথা বলছি, ইউনিভার্সিটিতে প্রেজেন্টেশন দিছি, এইটার সাথে চাকরি লাইফ, কারণ এখানে অনেক বড় বড় মানুষ থাকবে, ওদের সামনে আমি ইংরেজিতে কথা বলবো, এটা আমার কাছে খুব জড়তা কাজ করতেছিল। আমার যে রিপোর্টিং বস উনি আমাকে জানালো আশরাফ, কোনো ভয় নেই, স্পোকেন ইংলিশ তুমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছ সেইটা তুমি যদি বোঝাতে পারো দ্যাটস এনাফ না, আর এখানে কোনো কিছু মিলাতে হবে না গ্রামার। সো আমি আমার মতো করে জাস্ট ইংলিশ বলে দিছি। কিরকম ইংলিশ বলছি, যে এরকম, যে লাইক, আপনারা কেউ হাইসেন না, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য, যে 3 নাম্বার বিগ নাম্বার ফাইন্ড আউট সি প্রোগ্রাম, মানে কাইন্ড অফ এই টাইপের ইংলিশ বলছে, জাস্ট ওনারা বুঝছে যে আমি কি জিনিসটা বোঝাতে চাচ্ছি। হ্যাঁ, এখানে কিন্তু গ্রামাটিক্যাল না মিলাইলেও হবে। ওকে ওকে ওকে, আমরা নেক্সট যাচ্ছি। সো এই কথাটা কেন বলছি, স্পোকেন ইংলিশ আর গ্রামার ইংলিশ কেন বলছি, আপনি যখন কোড ব্লকসে কোড করবেন, যখন একটা প্রোগ্রামের হিসাবে, তখন কিন্তু আপনাকে সিনট্যাক্স ফলো করতে হবে। আর আপনি যখন থিওরি লিখবেন, তখন জাস্ট বোঝানোর জন্য যেভাবে লিখে এভাবে লিখতে পারলেই হবে। ওকে, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য ফ্লোচার্ট। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম আপনারা পারবেন না, এটাকে আমাকে করে দিতে হবে। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। আমি একটু বলেই দেই অ্যালগরিদমটা কিরকম হবে। স্টেপ নাম্বার 1, প্রথমে আপনি কি করবেন, স্টার্ট করবেন। স্টেপ 2 তে কি করবেন, পায়ের মান কিন্তু মুখস্থ, পায়ের মান কত, পায়ের মান হচ্ছে 3.1416, এই মানটা নিলেন, আর একটা মান নিলেন আর, আর কত আপনি জানেন না, আর এর মানটা ইউজারের কাছ থেকে নিবেন। ওকে, রেডিয়াস কত তো আপনি জানেন না, বৃত্তের ব্যাসার্ধ কত আপনি জানেন না। 3 নম্বরে কি করবেন, আপনি রেজাল্ট নামে একটা ভেরিয়েবল নিলেন, নিয়ে এই সূত্রের মধ্যে কাজটা করে দিলেন, পাই আর স্কয়ার। ওকে, তারপরে এই রেজাল্ট নামের ভেরিয়েবলটা প্রিন্ট করে দিলেন, প্রিন্ট রেজাল্ট। ফাইনালি কি প্রোগ্রামটা শেষ, স্টপ। বুঝছেন কিনা? মোটাবিন্দে মহসিন, ঘুম জিনিসটা কেমনে আসে ভাই? আপনাদের জন্য আমার নিজের ঘুমই হারাম করে ফেলছি। আমার 6টায় অফিস শেষ হয়েছে, আমি 7টা বাজে বাসায় ঢুকছি, নাস্তা করছি 20 মিনিট, নাস্তা করে আপনাদের স্লাইড বানাতে বসছি 8:45, 7:20 থেকে 8:45 পর্যন্ত আপনাদের ওই শর্ট সাজেশনের কাজ করছি। 8:45 থেকে এখন হচ্ছে আপনাদের এই যে ক্লাসের পরে ডিনার করে আবার আপনাদের সাজেশনে বসবো। আজকের প্ল্যান আছে 3টা পর্যন্ত সাজেশন তৈরি, মানে কাজটা শেষ করে HTML শুরু করছি, এটা শেষ করে তারপরে ঘুমাবো, আবার পরের দিন অফিস। হ্যাঁ, সো আপনাদের ঘুম জিনিসটা কেমনে আসে ভাই? 2টা মাস পরে পরীক্ষা। পাই ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন, কম্পাইলার তো আর পাইসান বুঝে না, কম্পাইলার কি পাইসান বুঝে? ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন, যখন আপনি পিআই লিখবেন তখন পিআই নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার হয়ে যাবে। হ্যাঁ, পিআই নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার হয়ে যাবে। আপনি ভেরিয়েবল যে কোনো কিছু ডিক্লেয়ার করতে পারবেন। আপনি তো এখানে পিআই না লিখে আপনি তো এখানে এক্স লিখেন, তাহলে এখানে এক্স বলে দিবেন। হ্যাঁ, ভেরিয়েবল আপনি যে কোনো কিছু নিতে পারেন। ওকে স্যার, পাই দিলেন কেন? সামিনা তো না পাই। ভাই ভেরিয়েবল তো আপনি যে কোনো কিছু নিতে পারবেন। আপনি ভেরিয়েবল এখানে এক্স নেন, ওয়াই নেন, জেড নেন, ভেরিয়েবল তো আপনি যে কোনো কিছু নিতে পারেন। মনে করেন আপনি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করবেন, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? পাই আর স্কয়ার। পায়ের মান কত? 3.1416। এখন কম্পিউটার তো আমাকে এটা বুঝাইতে হবে। কম্পিউটারকে যদি আমি এভাবে বুঝাই, যে মনে করেন যে রেজাল্ট নামে ভেরিয়েবলে আমি তো কম্পিউটারকে এরকম ভাবে বুঝাই, RUSULT ইকুয়াল হচ্ছে, এখানে মনে করেন যে আমি দিলাম n ইন্টু r। কম্পিউটার কি এটাকে ভুল ধরবে? কম্পিউটার কি ভুল রেজাল্ট দিবে? না, কম্পিউটার ঠিকঠাক রেজাল্টই দিবে। আমি যদি আগে থেকে n এর মানটা ডিক্লেয়ার করে দিই, n এর মান হচ্ছে কত?
1416। আমি আগে থেকে এন এর মানটা ডিক্লেয়ার করে দিলাম, তাহলে কম্পাইলার এন এর মান কত ধরবে? এই মানটা ধরবে 3.1416, এবং আর এর মান যত দিবেন তত ধরবে, তো ধরে ক্যালকুলেট করে সে রেজাল্ট দিয়ে দিবে। কম্পিউটার ধর বুঝতেছেন আপনি এখানে পাই নিচ্ছেন না কি নিচ্ছেন না কি নিচ্ছেন, এটা তো কম্পিউটার বুঝতেছেন না। আপনি আগে এই মানটা ডিক্লেয়ার করে দিবেন, কিন্তু মান এটাই নিতে হবে, কারণ এটা কিন্তু পাই নির্দিষ্ট মান। আপনি এখানে ভেরিয়েবল এন নেন, পি নেন, এক্স নেন, জেড নেন, জাস্ট এখানে এটা বসায় দিবেন, কারণ কম্পিউটার তো ঠিকঠাক রেজাল্টই দিবে। পাই লিখলে হবে, চিহ্ন না দিলেও হবে ভাই, এগুলো কি ধরনের কথাবার্তা? চিহ্ন দিলেই হবে, যে কোনো কিছু দিলেই হবে। পাই লিখতে হবে, এক্স লিখেন, ওয়াই লিখেন, এন লিখেন, যা ইচ্ছা তাই লিখেন, কোনো সমস্যা নেই। দেখেন এটা হচ্ছে ফ্লো চার্ট। আপনি যদি ডিরেক্ট পায়ের সান দেন এটা তো গুড, হ্যাঁ, আপনি যদি ডিরেক্ট পায়ের সান দেন কোনো সমস্যা নেই, পাই ডিরেক্ট লিখতে পারেন, কোনো সমস্যা নাই। পাই যদি ডিরেক্ট লিখেন তাহলে তো কোনো সমস্যা নাই। দেখেন শুরু করলেন, আর এর মান নিলেন, সূত্র বসাইলেন, এই যে আমি এখানে এরিয়া নামে বেরিয়ে নিলাম, এরিয়ার মানটা প্রিন্ট করে দিলাম, এই তো আমার কাজ শেষ। এটা সি প্রোগ্রামটা দেখেন, সি প্রোগ্রামটা দেখে আমরা শেষ করে দিই। এই যে আপনাদের এগুলো এখন ক্লিয়ার হবে। আমি ফ্লোর টাইপের ডাটা নিলাম, হ্যাঁ, নিয়া মনে করেন এন নামে একটা ভেরিয়েবল নিলাম, এন ভেরিয়েবলে আমি 3.1416 ডিক্লেয়ার করে দিলাম। এটা দ্বারা আমি কম্পাইলারকে বোঝাচ্ছি এটা কি হচ্ছে পাই। কম্পাইলার তো সে বুঝবে না এটা কি, কম্পাইলার কি সে কি মানুষ, সে কি বুঝবে এটা কি, সে কিন্তু ঠিকঠাকই রেজাল্ট দিবে। তারপরে আমি আর নামে একটা ভ্যালু নিলাম, ঠিক আছে, আর একটা মনে করেন আমি এরিয়া নামে একটা ভেরিয়েবল নিলাম, মানে রেজাল্টটা রাখার জন্য। ওকে, আর এর মানটা স্ক্যান করে নিয়ে নিলাম। আর এর মানটা স্ক্যান করে নিয়ে নিলাম। এবার এই যে এরিয়া ভেরিয়েবলে সূত্রটা বসায় দেবো, যে এন ইন্টু আর, এটাই তো সূত্র, রাইট। তারপরে এরিয়ার মানটা প্রিন্ট করে দিব। এই তো প্রোগ্রাম, দেখেন বুঝছেন কিনা, দেখেন বুঝছেন কিনা। এইটা দেখে অনেকে ঘাবড়ে যায় না। আপনি এখানে পাই নিয়েন, আপনি এখানে পাই নিয়েন, কোনো সমস্যা নেই। আপনি পরীক্ষার হলে এখানে পাই লিখেন, মনে করেন আপনি এইভাবে লিখলেন না, পায়ের মান ডিক্লেয়ার করলেন না, আপনি এখানে পাই লিখলেন, এখানে পাই বলে দিলেন, কোনো সমস্যা নেই। আপনার আপনার এক মার্ক কেউ কম দেবে না। আপনি পাই না লিখে এখানে মনে করেন আপনি এইভাবে পাই লিখলেন, পিআই পাই, পাই দিয়ে 3.1416 বলে দিলেন, পরে এখানে পিআই পাই দিলেন, অঙ্ক হবে, কাজ হবে, কোনো সমস্যা নাই ভাইয়া, কোনো সমস্যা নাই, ঠিকঠাক রেজাল্ট দেখাবে। এগুলো নিয়ে ডিপ্রেশনে চলে যাওয়ার কোনো সমস্যা নাই। আজকে এই পর্যন্তই। আমরা কালকের ক্লাসে যেগুলো পড়বো, লিপ ইয়ার নির্ণয়ের জন্য অ্যালগরিদম পড়বো, ফ্লোচার্ট পড়বো, তারপরে আমরা লুপ পড়বো। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারের জন্য লুপ জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা কালকের ক্লাসে কিন্তু সি প্রোগ্রাম পুরোটা পড়ে শেষ করে ফেলবো। আমাদের আরেকটা ক্লাস লাগবে সি প্রোগ্রামের। ওকে, তারপরে আমরা রিভিশনে চলে যাবো। রিভিশন সর্বোচ্চ এক সপ্তাহ আমাদের রিভিশন হয়ে যাবে, কারণ ভাই মাত্র অধ্যায় কয়টা? অধ্যায় হচ্ছে আমাদের 5টা। হ্যাঁ, 5টা অধ্যায় তো 1, 2 এগুলো আপনারা পারবেন। 2 নাম্বার অধ্যায় মাত্র একটা ক্লাস হলে এনাফ। 2 নাম্বার অধ্যায় কি আছে? 2 নাম্বার অধ্যায় শুধু পড়তে হবে ল্যান, ম্যান, প্যান 1 আর হচ্ছে টোপোলজি। এই 2টা টপিক মাত্র করার মতো, শুধুমাত্র এই 2টা টপিক আছে, ল্যান্ডম্যান, প্যান 1 আর হচ্ছে টোপোলজি। এই 2টা টপিক মাত্র দ্বিতীয় অধ্যায় থেকে। হ্যাঁ, মাস্ট বি 100% শিওর, যদি প্রশ্ন আসে এই 2টা অধ্যায় থেকে আসবে, 100% শিওর, কোনো ডাউট নাই। ওকে, তারপরে আমাদের মেইন যেটা সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় আর হচ্ছে পঞ্চম অধ্যায়। হ্যাঁ, রিভিশন দেওয়ার পরে আমরা টেস্ট পেপার সলভে যাবো, পরে শুধু আমরা চোখ বন্ধ করে টেস্ট পেপার সলভ করবো। ওকে, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করেন, আমি যেন সুস্থ থাকতে পারি। ওকে 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 ওকে, আল্লাহ হাফেজ। কারো কোনো অভিযোগ থাকলে, কমেন্ট থাকলে, অভিযোগ থাকলে বলে দিতে পারেন। নেক্সট ক্লাস কবে? ও আচ্ছা, যান না পয়েন্ট যান না, আপনারা মেইন কথাই বলি নাই, আপনাদেরকে মেইন কথাই বলি নাই। আপনারা কেউ যান না, মিষ্টি আছে, মিষ্টি নিয়ে যান, বিরিয়ানি নিয়ে যান।
বিরিয়ানি নিয়ে যান সবাই, কেউ যান না? না চলে গেছেন আপনারা? চলে গেছেন কি? চলে যান না? বিরিয়ানি নিয়ে যান। এই দেখেন, এই মহসেনা মহনা বিনতে মহসিন, ভালো কথা মনে পড়ছে, আমাদের কিন্তু ফ্রাইডে পরীক্ষা। হ্যাঁ, ফ্রাইডে আমরা পরীক্ষা। আমরা যতটুকু পড়ছি এখন পর্যন্ত, হ্যাঁ, এই 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 স্লাইডটা কিন্তু আপনাদের কাছে আছে। এই স্লাইডটা আমি আপনাদেরকে প্রোভাইড করে দিছি। এই পর্যন্ত আমরা যতটুকু পড়ছি, যে এই পর্যন্ত পরীক্ষা হবে ফ্রাইডেতে, যে এই পর্যন্ত বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সেই প্রোগ্রাম, এই যে এই পর্যন্ত। এই যে এইখানে কতগুলো স্লাইড আছে, এখানে স্লাইড করা আছে, এগুলো কই থেকে দেখবো? এখানে কয়টা স্লাইড আছে এটা কেমনে দেখবো? আচ্ছা যাক, এখানে যে কটা স্লাইড আছে দেখে নেবেন। এই পর্যন্ত একদম প্রথম থেকে এই পর্যন্ত যে কটা স্লাইড আছে, স্লাইড কিন্তু আপনাদের সাথে শেয়ার করা। এই পর্যন্ত যে কটা স্লাইড আছে, এই পর্যন্ত যে কটা স্লাইড আছে, এই পর্যন্ত কিন্তু আপনাদের ফ্রাইডেতে পরীক্ষা হবে। ফ্রাইডে ফ্রাইডে পরীক্ষা হবে, ফ্রাইডে, ঠিক আছে? ফ্রাইডেতে পরীক্ষা হবে। আর আপনাদের নেক্সট ক্লাস হচ্ছে স্যাটারডেতে। নেক্সট ক্লাস স্যাটারডে, নেক্সট ক্লাস স্যাটারডে। আপনাদের ফ্রাইডেতে পরীক্ষা। পরীক্ষা কেউ মিস করেন না। আর একটা অ্যানাউন্স করি, আজকের ক্লাসের ক্লাস নোটটা অনুগ্রহ করে প্লে উইথ আইসিটি গ্রুপে আপনারা জমা দিয়ে দিবেন। ক্লাস নোট করে প্লে উইথ আইসিটি গ্রুপে ক্লাস নোট গুলো জমা দিয়ে দিবেন। ক্লাস নোট করে প্লে উইথ আইসিটি গ্রুপে ক্লাস নোট জমা দিয়ে দিবেন। আর বিশেষভাবে মনে রাখবেন, ফ্রাইডে পরীক্ষা। এইটা হচ্ছে আপনাদের বিরিয়ানি। হ্যাঁ, এই বিরিয়ানিটা সবাই নিয়ে যান। ফ্রাইডে হচ্ছে আপনাদের পরীক্ষা, এক্সাম। কোন পর্যন্ত? এই যে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় প্রোগ্রাম আর পর্যন্ত যে স্লাইড গুলো আছে, এই পর্যন্ত পরীক্ষা ফ্রাইডে। ওকে, আর আপনাদের নেক্সট ক্লাস স্যাটারডেতে। এবার চলে যান, এবার চলে যান। বিরিয়ানি দেওয়া হয়ে গেছে, এবার চলে যান। বিরিয়ানি দেওয়া হয়ে গেছে, এবার চলে যান। বিরিয়ানি দেওয়া হয়ে গেছে, এবার চলে যান। প্রিয়া, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সকলে ভালো থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।